সম্ভবত সরকারের অন্তিম বেলাতেই বাংলাদেশ ভারতের যে টানাপোড়েন সম্পর্ক সেটিকে থমকে থাকা সম্পর্ক হিসেবে স্বীকার করে নিতে বাধ্য হলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কিন্তু এর পেছনে আসলে কার কতটুকু ভূমিকা, কে কতটুকু দায়ী সে সম্পর্কে সম্ভবত তিনি হয়তো অনেক কিছুই এড়িয়ে গেছেন। তিনি আরো যা বলেছেন তাও বা কতখানি যৌক্তিক। সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না, তবে তিনি আশা করছেন যে পরবর্তী সরকার এসে এই সম্পর্ক, এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবে। কেন সবকিছুই কেন পরবর্তী সরকারের উপরে দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে দেওয়া হচ্ছে? বন্দর নিয়ে চুক্তি করবে 18 মাসের জন্য এসে 33 বছরের জন্য চুক্তি। আমাদের প্রধান যে বন্দর সেটিও বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার তার সাথে অস্ত্র চুক্তি করা, নানান ধরনের যে আশঙ্কার জায়গা থেকে যে চুক্তি করা হচ্ছে সেইগুলোর সব দায় দায়িত্ব পরবর্তী সরকারের উপর দায় চাপিয়ে যাওয়া হবে। কি কারণে? তিনি আরো যে মন্তব্য করছেন একটু শোনায় আপনাদের ছোট করে। তিনি বলছেন যে আমার দিক থেকে এবং আমার উপরে যিনি আছেন অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আছেন বা সরকারের যে মতামত, এতে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, মানে তাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু পারস্পরিক বোঝাপড়া এবং দায় দায়িত্বের জায়গা থেকে আমরা আসলেই ভারতের সঙ্গে একটা ভালো কাজের সম্পর্ক চেয়েছি। তাদের যে সারা বছরের মানে এই 1.5 বছরের যে নানান ধরনের কর্মকাণ্ড, নানান ধরনের কথাবার্তা, উস্কানিমূলক, আক্রমণাত্মক, তাতে কি আসলে তাই মনে হয়? হ্যাঁ, এটা সত্য যে শেখ হাসিনা সরকারের পতন ভারত খুব সহজভাবে নিতে পারেনি। পাশাপাশি ভারতের কোনো গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ইস্যুতে অতিরঞ্জিত করেছে, গুজব ছড়িয়েছে, এটা সত্য কথা। কিন্তু ভারত যে শেখ হাসিনা সরকারের পতনটা মেনে নিতে পারেনি সহজে, এবং কেন নিতে পারেনি সেই বিষয়গুলো তো প্রমাণিত হয়েছে। ভারতের সন্দেহ ছিল, ভারতের আশঙ্কা ছিল প্রথম থেকেই এই সরকারের অধীনে একটি চরম উগ্রবাদী মৌলবাদী শক্তি উত্থান ঘটবে, যা তাদের জন্য অবশ্যই হুমকির। সেটা তো প্রমাণিত হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেই নানানভাবে উঠে এসেছে সেই বিষয়গুলো। এবং পাকিস্তানের প্রতি যে অতি প্রেম, অতি ভালোবাসা, এগুলো তো নিশ্চয়ই ভালো চোখে নেওয়ার কথা নয় ভারতের। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এই যে গত 18 মাসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শীর্ষ ব্যক্তিদের যে অবাধ আনাগোনা, কার কার সঙ্গে কি কি কথাবার্তা হচ্ছে, কি গোপন বৈঠক হচ্ছে, এই সবই তো ভারত অবজার্ভ করেছে। সেদিক থেকে কেন এই সরকারের সঙ্গে তারা ভালো সম্পর্কে যাবে? কারা আসলে এর জন্য দায়ী? এবং পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্যটি করেছেন যে তিনি বেশ আন্তরিক ছিলেন, এই কথার সঙ্গে একমত হওয়ার কোনো কারণ কি আছে? বরং আমি মনে করি ভারতের সঙ্গে যেই বাংলাদেশে এই মুহূর্তে সম্পর্ক, সেটি এই অবস্থা আসার পেছনে মূল কারণ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিজ ইচ্ছায়, নিজ ইন্টারেস্টের জায়গা থেকে, অথবা সমন্বয়কদের খুশি করতে, অথবা পাকিস্তানকে খুশি করতে একের পর এক অযাচিত মন্তব্য করেছেন। আমি ঠিক হাতে গুনে বলতে পারবো না যে তিনি কত অসংখ্যবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন আমাদেরকে। কাদেরকে ইঙ্গিত করে এই যুদ্ধের কথা বলেছেন? তিনি কথায় কথায় বলেছেন দেশ যুদ্ধাবস্থা রয়েছে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কি উদ্দেশ্যে বলেছেন, কাদেরকে খুশি করার জন্য বলেছেন, সেগুলো তো আমরা কিছুটা হলেও বুঝি। যেই শক্তির উপর ভর করে তিনি এখনো পর্যন্ত 18 মাস ধরে ক্ষমতায় টিকে আছেন, তাদেরকে খুশি করতে তো এই কথাগুলো বলেছেন। গত এপ্রিলে 2024 এপ্রিলে ভারত সফরে গিয়ে তিনি কি ধরনের অযাচিত মন্তব্য করলেন? তিনি বলে বসলেন ভারতের 7 সিস্টার্সকে ল্যান্ডলকড অঞ্চল। এমন মন্তব্য করে তিনি বললেন যে এই অঞ্চলগুলো সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই,
এবং আমরাই সমুদ্রের অভিভাবক। এই অঞ্চলের জন্য, বাণিজ্যের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে এবং সেটি চীনা অর্থনীতির জন্য একটি সম্প্রসারিত অঞ্চল হয়ে উঠতে পারে। মানে কোথা থেকে কোথায় তিনি টেনে নিয়ে গিয়ে এই মন্তব্য করে বসলেন। আমি তো মনে করি ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তের যে সম্পর্ক, যত জল ঘোলা করা হয়েছে তা বেশি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসই করেছেন। এর বাইরে তার উপদেষ্টা পরিষদের একাধিক উপদেষ্টা অযাচিত, আক্রমণাত্মক, উস্কানিমূলক মন্তব্য দিয়ে এসেছেন এই 18 মাস ধরে। কোন কোন উপদেষ্টা মন্তব্য করেছেন ভারতের মানচিত্র বদলে দেওয়া হবে, বাংলাদেশের মানচিত্র বড় করা হবে। কেউ কেউ বলেছেন ভারত আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। তার হাতে গড়া যে দল, আমরা তো সবাই জানি এনসিপির নেতারা কি ধরনের মন্তব্য করেছেন, ভারত দখল করে নেওয়া হবে, এই ধরনের মন্তব্যও করা হয়েছে। এমনকি তার গড়া যে কমিশন, বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক যে কমিশন, সেই কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান, তিনি কি মন্তব্য করে বসলেন? তিনি বলে বসলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখল করে নেওয়া। মানে কিসের জন্য, কি ধরনের মন্তব্য? পাকিস্তানের জন্য আমাদেরকে ভারত আক্রমণ করতে হবে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের মনোভাব সম্পর্কেও জানতে চাওয়া হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি কি বলেছেন? মনোভাব একটি বিমূর্ত বিষয়, মনোভাব নিয়ে কখনো কথা বলা উচিত নয়। অফিসিয়ালি যেটা করা হয়েছে সেটাই বলা যাবে। আমরা তাকে ফেরত চেয়েছি, তাদের রেসপন্স পাইনি, এর বাইরে স্পেকুলেশনে যাওয়া ঠিক হবে না। এই সম্পর্কেও তো আপনাদের স্পেকুলেশন ঠিক ছিল না। ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, এটি আমার মতো আরো 10 জন আমরা সাধারণ মানুষ যদি বুঝতে পারি, আপনারা কেন বুঝতে পারেননি? বোঝার চেষ্টা তো করেননি। বরং শেখ হাসিনাকে যদি ফেরত দেওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা থেকেও থাকতো, সেটুকু ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এই সরকারের উপদেষ্টা থেকে শুরু করে নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসরা, হাতে গড়া দল এনসিপি আমরা বলতেই পারি, সেই দলের নেতারা এবং উগ্র মৌলবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ার একটি প্রচ্ছন্ন ইচ্ছে তো তাদের ছিলই। যা কিছু করা হচ্ছে এখনো পর্যন্ত, তার সব দায় দায়িত্ব যে পরবর্তী সরকারকে নিতে হবে এবং কেন এটি জানা সত্ত্বেও এগুলো করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তরও আমাদের প্রতিরক্ষা উপদেষ্টার কাছ থেকে আসে। এগুলো অনুমান নির্ভর কথাবার্তা। কি দায়িত্বশীল এই মানুষগুলো। আসসালামু আলাইকুম। এবার নির্বাচনে আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে ডক্টর ইউনূস অনির্বাচিত একটি সরকার প্রধান, এবং এই অনির্বাচিত সরকার তার নিজস্ব এজেন্ডায়, নিজস্ব প্রয়োজনে বা তার এই ক্ষমতা টিকে থাকা, ধরে রাখা, দখল করা, এইসবের প্রয়োজনে সে পাকিস্তান প্রীতি ঘটিয়েছে। এবং যেহেতু ভারত আওয়ামী লীগের দিকে হেলা ছিল, বা আওয়ামী লীগকে এই ডক্টর ইউনূস তাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছে বা তাকে ট্রিট করেছে, এই কারণে পাকিস্তানের সাথে ডক্টর ইউনূসের দহরমহমটা বেশি ছিল। বাংলাদেশে যতটা না ভারতের প্রভাব এখনো আছে, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ, সুহৃদপূর্ণ সম্পর্ক সাধারণ মানুষ চায়, তার কানাকড়িও পাকিস্তানের প্রতি নেই। পাকিস্তানের প্রতি একেবারে সেই মুক্তিযুদ্ধের সময়ের মতোই 10 থেকে 15% যারা রাজাকার, শান্তি বাহিনী বা শান্তি কমিটি, আলবদর, তাদের যারা লোকজন দোসর, সেই 10 থেকে 15% আছে। এবং এবারে নির্বাচনে সেটা আরো পরিষ্কার হয়ে গেছে। এবারে নির্বাচনে ভারত একরকম ওপেন সিক্রেট যে তারা বাংলাদেশে যে দুইটা চয়েস এখন, বিএনপি এবং জামাত, তার মধ্যে তারা বিএনপিকে বেশি চাচ্ছে, কারণ তুলনামূলক জামাতের সাথে পাকিস্তানের যোগাযোগটা বেশি। আবার এই জামাতে ইসলামী যে পাকিস্তানকে সামনে না রেখে, পাকিস্তানের কথা মুখে না নিয়ে বা প্রকাশ না করে, তারা ভারতের সঙ্গে সম্পর্ক আমরা ভালো রাখবো, ভালো চলবো, এটা বোঝাতে চায়। যথেষ্ট প্রমাণের মধ্যে পেয়ে গেছি আমরা, যখন জামাতের আমির বলেছেন যে ভারতের সাথে তাদের নিয়মিত
কথাবার্তা হয়, যোগাযোগ হয়। ভারতের গোয়েন্দা সংস্থারা জামাতের আমিরের সঙ্গে মিটিং করেন, তখন এগুলো ঢাকা থাকে না। সেরকম একটি খবর আমাদের সামনে, যে খবরে এখন বলা হচ্ছে যে ভারতকে কতটা জামাত স্বাচ্ছন্দ্য বোধ করে। জামাতের ইস্তেহারে নেই চীন বা পাকিস্তান, ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশের কট্টরপন্থী দল, আর কি কি অঙ্গীকার। জামাতের ইস্তেহার নিয়েই এই রিপোর্টটা করা হয়েছে, বাট ইস্তেহারে এখানে হাইলাইট করা হয়েছে যে জামাতও যে পাকিস্তান বা চীনের কথা বলছে না, তারা বলছে ভারত, মানে এর নিশ্চয় গুরুত্ব আছে। বুধবার ঢাকার একটি হোটেল থেকে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। ইস্তেহারে বিদেশ নীতির ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্কের কথা আলাদা করে উল্লেখ করা হয়েছে, কিন্তু পাকিস্তান এবং চীনের কথা কিন্তু আলাদা করে জামাত বলছে না। বাংলাদেশের কট্টর ইসলামপন্থী দল জামাত বুধবার সন্ধ্যায় তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, সেখানে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কয়েকটি অঙ্গীকার রয়েছে, তবে তাৎপর্যপূর্ণভাবে আলাদা করে চীন বা পাকিস্তানের কোনো উল্লেখ নেই। মানে ভারতের সাথে সম্পর্কের কথা বলছে, বাট চীন পাকিস্তানের সঙ্গে না। ইশতেহারে মোট 26টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে জামাত। আচ্ছা, বাংলাদেশের সংবাদ মাধ্যম ধরে তারা বলছে, ঢাকার একটি হোটেল থেকে জামাতের প্রধান শফিকুর রহমান দলের ইশতেহার প্রকাশ করেন। ফেসিবাদী ব্যবস্থাকে সরিয়ে আপসহীন রাষ্ট্র গঠনের কথা বলেছেন তিনি। মহিলাদের মর্যাদা, নিরাপত্তাকেও জোরদার দেওয়া হয়েছে। জামাতের ইশতেহারে বিদেশ নীতি সংক্রান্ত আলাদা একটি পর্যায় রয়েছে। বাংলাদেশে তারা ক্ষমতায় এলে কোন কোন বিদেশ নীতি অনুসরণ করা হবে তা 10টি ধাপে সেখানে ব্যাখ্যা করা হয়েছে, তাতেই রয়েছে ভারতের উল্লেখ। কিন্তু সেখানে কোনো জায়গায় জামাত যে ভারতের সাথে ধাপগুলো বলছে, কিন্তু পাকিস্তান বা চায়নার সাথে তার কি ধরনের ধাপ, এটা কি তারা গোপন রাখতে চাচ্ছে, নাকি বোঝাতে চাচ্ছে যে আমরা ভারতকে অগ্রাধিকার দিব, সেটা ঠিক পরিষ্কার না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।